আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সবাইকে এইচআর সায়েন্স টিউটোরিয়ালে। আজকে উপস্থিত হয়েছি অষ্টম গণিত 10 অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এর অনুশীলনীর প্রথম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। অনুশীলনীর 1 নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং প্রশ্ন হলো অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা, অর্থাৎ যেহেতু উচ্চতাটা একটা হচ্ছে দৈর্ঘ্য, তো এটা হবে সেন্টিমিটারে। তো উচ্চতার ছক দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর সমাধান করো। তো যে শিক্ষার্থীদের যে উচ্চতাগুলো দেওয়া আছে তা হচ্ছে নিম্নরূপ। তো এই উপাত্তগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন ক, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এই প্রশ্নটা পড়ার পর তোমাদের কাছে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম। যে ঊর্ধ্বক্রম অর্থ কি? ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম বলতে বোঝাচ্ছে যে ছোট থেকে বড় ক্রমে সাজানো, ছোট থেকে বড় ক্রমে সাজানো। কারণ ঊর্ধ্ব মানে হচ্ছে উপরে, তার মানে নিচ থেকে উপরে বা ছোট থেকে বড়। তার মানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আমরা যে সমাধান করব তার সমাধান হচ্ছে যে আমরা কি লিখব, যে এখানে ক নং প্রশ্নের সমাধান, এখানে উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখেছি, যে এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে এখানে দেখতে হবে যে এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তো আমার কাছে মনে হচ্ছে এখানে 90 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো আমরা 90 দিয়ে শুরু করব, যে 90 অর্থাৎ যেটা হয়ে গেল সেটাকে যদি আমরা চিহ্ন দিয়ে রাখি, যে এখানে 90 আর কয়টা আছে। তো এই যে আমরা এটাকে যে সাজালাম, এটাকে আমরা কিভাবে সাজালাম? ছোট থেকে বড় ক্রমে সাজালাম, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজালাম। তো এখন আসলে সাজানোর পর সেখানে এখানকার উপাত্ত সংখ্যা এবং এখানকার উপাত্ত সংখ্যা ঠিক আছে কিনা সেটার জন্য তোমরা কিন্তু গণে নিবে। কারণ এখানে উপাত্ত আছে 40টা, তো আমরা এখানে দেখবো যে 40টা আছে কিনা। যদি 40টা আছে তার মানে তোমার গণনা ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তার মানে আমাদের 40টা উপাত্ত আছে। তার মানে হচ্ছে আমাদের গণনাগুলো সম্পূর্ণ ঠিক আছে। কারণ দেখো, আমি যদি এই গোল করে না দিতাম বা কোনো চিহ্ন দিয়ে না লিখতাম তাহলে কিন্তু ভুল হওয়ার সুযোগ থাকতো, কিন্তু এইভাবে তোমরা যদি করো তাহলে ভুল হওয়ার কিন্তু সুযোগ থাকবে না। তো এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। তো এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান দেব, যে উপাত্তগুলোকে মানে অধক্রম অনুসারে সাজাও। তাহলে এখানে অধ কথাটা বুঝতে হবে, যে অধ মানে হচ্ছে নিচে, অধ মানে হচ্ছে নিচে। তাহলে অধক্রম বলতে কি বোঝাচ্ছে? বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তো এখন এই উপাত্তগুলোকে তোমাদের টেকনিকে কাজ করতে হবে। আমরা ক কিন্তু কি করেছি, ছোট থেকে বড় ক্রমে সাজাইছি। এখন ক্ষয়ের যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে অধক্রম অনুসারে। তো এটাকে যদি তোমরা উল্টো করে লেখো, অর্থাৎ পিছন থেকে যদি লেখো, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছি, আর তুমি শেষ থেকে শুরুর দিকে যদি আসো তাহলে কিন্তু অধক্রমে সাজানো হয়ে যাবে, তাই না? তো এটার জন্য এখন আমরা সমাধান দেব। অ্যানসার খ। এটাকে এই পর্যন্ত দেখা যায় না পরে না, তো তাহলে আমাদের কষ্ট কম হবে। বাঁকা বুকে করিস বুঝছে না, আমি ক কেন মো হইবে 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 এইগুলো তো আছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা খ নং প্রশ্নের সমাধান দেব। যে খ নং প্রশ্নের সমাধান দেওয়ার জন্য লিখব, যে উপাত্তগুলোকে মানে অধক্রম অনুসারে সাজিয়ে পাই। তো তোমরা খর অ্যানসারটা কিভাবে দিবা? এই যে কয়ের যে অ্যানসারটা আছে, এই অ্যানসারটা দেখে দেখে তোমরা শেষ থেকে শুরুর দিকে আসবা, তাহলে কিন্তু তোমার অধক্রমে লেখা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, যে 148 আছে কয়বার? 148 আছে দুইবার, একবার দুইবার। এরপরে 140 কয়বার আছে দেখো, 1 2 3 4
1 2 3 বার, 140 আছে 3 বার, একবার, দুইবার, 3 বার। তারপর 34 কয়বার আছে? 1 2 3 4 5 6 7, 7 বার। 134 আছে 7 বার, একবার, 2 3 4 5 6 6 7। 134 আছে 7 বার। এরপরে দেখবে 125 কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 125 আছে 12 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 125 আছে 12 বার। এরপরে 110 কয়বার আছে? 1 2 3 4 5 6 7 8 বার। তাহলে আমরা 110 লিখবো 8 বার। একবার, 2 3 4 5 6 7 8। এরপরে আমরা দেখব 97 কয়বার আছে? 1 2 3 4 5 6 বার। আমরা 6 বার লিখব। 1 2 3 4 5 6। এরপরে আমরা দেখব যে 90 কয়বার আছে? 90 আছে 2 বার, একবার, 2 বার। তো এটাই হচ্ছে আমাদের মানের অধক্রম, মানের অধক্রম। তারপর আমরা কি করলাম? যে উপাত্তগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম এবং তারপরে ক্ষয়ের অ্যান্সারটা আমরা দিলাম উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে নিলাম। তো এই হচ্ছে ক এবং খ প্রশ্নের সমাধান। তো এখন আমাদের কি বলা হলো? যে শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। এই যে শিক্ষার্থীগুলোদের যে উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতাগুলোর এখন আমরা কি করব? গড় নির্ণয় করব। তোমরা জানো যে গড় হচ্ছে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো আমরা কি করব? প্রথমে শিক্ষার্থীদের গড় উচ্চতা বের করার জন্য শিক্ষার্থীদের উচ্চতার যোগফল নির্ণয় করব, তারপরে শিক্ষার্থীর সংখ্যা বের করব, তারপরে শিক্ষার্থীদের উচ্চতার যোগফলকে শিক্ষার্থীদের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? আমরা শিক্ষার্থীদের গড় উচ্চতা পাবো। তো এখন এটাই আমরা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমেই শিক্ষার্থীদের উচ্চতার যোগফল নির্ণয় করতে হবে। তো আমি উপাত্তগুলোকে লিখেছি এবং প্রত্যেকটাকে যোগ করে দিয়েছি, যে 90 যোগ 90 যোগ 97। এভাবে আমি 40টা উপাত্তকে যোগ করার জন্য প্রত্যেকটা পদে বা প্রত্যেকটা উপাত্তে আমি যোগ চিহ্ন বসিয়েছি। এখন এই 40টা উপাত্ত যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 4796। 4796। এরপরে তোমরা কি করবা? যে এবং শিক্ষার্থীর সংখ্যা, এবং শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 40 জন। তাহলে অতএব শিক্ষার্থীদের গড় উচ্চতা কত হবে? শিক্ষার্থীদের গড় উচ্চতা সমান শিক্ষার্থীদের উচ্চতার যোগফল 4796 ভাগ শিক্ষার্থীর সংখ্যা 40। তো এটা দ্বারা এটাকে যদি আমরা এখন ভাগ করি, যে ভাগফলটা আসবে সেটাই হবে নির্ণীয় শিক্ষার্থীদের গড় উচ্চতা। তাহলে 7496 কে 40 দ্বারা ভাগ করলে আসবে 119.9 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণীয় ক নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা শেষে কি লিখব? যে অতএব নির্ণীয় শিক্ষার্থীদের গড় উচ্চতা 119.9 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তথ্য বুঝে সিদ্ধান্ত নেই অধ্যায়ের অনুশীলনের 1 নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।